রাজনৈতিক এবং আইনগত বিবর্তনের কথা সেখানে আছে, সেটা ইতিহাস হিসেবে অনেকে যারা পড়তে আগে পারে নাই তারা পড়তে পারবে। তাদের এক্সিস্টিং কতগুলো আইনের সমালোচনা আছে, খুব ক্রিটিক্যাল সমালোচনা নাই কিন্তু আছে। আবার নতুন সংস্কারের আইনগুলির সংস্কারের প্রয়োজনীয়তার কথা বলেছে এবং তারা কিছু পরামর্শ দিয়েছেন। এটা ভালো। কিছু কিছু জায়গায় তো যে কোনো দুজন ব্যক্তির মধ্যেও তো আপনার পার্থক্য থাকে, হয়তো কমিশন মেম্বারদের মধ্যেও কিছু পার্থক্য ছিল, সেটা আমরা পরে আসছি। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে সংস্কার, এখানে যা যা ভালো জিনিস আছে সেগুলো সংস্কারের জন্যে কামাল সাহেব আপনার প্রধান উপদেষ্টার আগ্রহ লক্ষ্য করেছেন। ওনার সঙ্গে যখন কথা হয় বা উনি নিজে যখন কথা বলেন অধ্যাপক ইউনূস, প্রত্যেকেরই এরকম একটা ধারণা জন্মে যে সংস্কার করতে চান তিনি। প্রথমে এই সরকারটা সংস্কার করবে বলে এইটাই তার প্রধান ম্যান্ডেট, সংস্কার করা কিছু, এবং তারপরে একটা জনপ্রতিনিধিত্বমূলক নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবেন। এইটাই তার হিস্টোরিক্যালি আপনার বস্তুনিষ্ঠভাবে বললেও এইটাই তার প্রতিজ্ঞা। কিন্তু গত 5-7 মাসের মতন 5ই অগাস্টের পরে আপনাদের চোখে কোনো সাবস্ট্যান্টিভ কোনো কিছুতে কোনো সংস্কার কি চোখে পড়েছে? যেগুলোর জন্য কোনো কমিশন দরকার ছিল না, যার জন্য কোনো আইন প্রণয়নের দরকার নাই, যার জন্য কোনো সংবিধান পরিবর্তনের দরকার নাই, কেবলমাত্র কতগুলো ফাংশনাল সংস্কার। ধরুন সচিবালয়ে একটা সিদ্ধান্ত হতে, সাধারণ সিদ্ধান্ত হতে কতদিন লাগে? আমলাতান্ত্রিক জটিলতা সংক্রান্ত অভিযোগ বাংলাদেশের সকল শ্রেণীর মানুষের দীর্ঘদিনের। সেই আমলাতান্ত্রিক জটিলতা এবং তাদের কাজের কে ত্বরান্বিত, সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ত্বরান্বিত করবার জন্য কোনো রকমের পরিবর্তন হয়েছে বলে কোনো স্টেক হোল্ডার, কোনো নাগরিক কি লক্ষ্য করছেন? আমি নিজে লক্ষ্য করছি না, এবং যাদের নানান সংশ্লিষ্ট নানান পেশার লোকজন যাদেরকে সরকারের সঙ্গে কাজ করতে হয় তাদের মধ্যে এটা আমরা দেখি নাই। তাদের হতাশা দেখছি। ধরুন সরকার সংস্কার করবেন তো দূরের কথা, তার সিদ্ধান্ত বাস্তবায়ন করতে পারছেন না, দুর্বলতা কোথায়? ধরুন খুনের মামলা, এটা এখন সমাজের সবচেয়ে আলোচিত জিনিসগুলোর মধ্যে একটা। যারা আওয়ামী লীগের সাথে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে সংশ্লিষ্ট ছিলেন কিংবা ছিলেন না এমনও, যাদের বর্তমান শাসকদের সঙ্গে কোনো রকমের নানান সামাজিক ব্যক্তিগত কারণে কোনো বৈরিতা ছিল, তাদের বিরুদ্ধে একের পর এক খুনের মামলা হয়ে চলেছে। আমরা লক্ষ্য করছি কমপক্ষে 2 জন মন্ত্রী, সম্প্রতি একজন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ, এবং যারা আপনার স্টেক হোল্ডার ছিল প্রত্যক্ষভাবে, যাদের নানান কর্তৃপক্ষের অধীনে নেতৃত্বে যে গণঅভ্যুত্থান হয়েছিল, তাদেরও কেউ কেউ নানা অংশের এই গয়রহ খুনের মামলার বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছেন। মন্ত্রীরা যদি বলেন যে এই ধরনের খুনের মামলা হবে না নির্বিচারে, তারপরে যখন হয়ে চলেছে থামেনি, তো এটা প্রথম কথা হচ্ছে এই সরকার তার এই রাষ্ট্রযন্ত্রের উপর তার কোনো নৈতিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারে নাই। খুব স্বাভাবিক ঘটনা যেগুলো। চাঁদাবাজি, আমি যেখানে নিউজের অফিস করি, এই 2 দিন আগে সেই জায়গায় এক ভদ্রলোক আওয়ামী লীগ করতেন, এলাকার মানুষ তাকে নিরীহ আওয়ামী লীগার হিসেবেই চিনতেন। 5ই অগাস্টে তার ওই স্বৈরতান্ত্রিক সরকারের পতনের পর ওইখানে তার একটা ব্যায়ামাগার আছে, প্রফেশনাল মানুষ ওখানে করে, উনি পাখির ব্যবসা করেন, সেটা লুটপাট হয়েছে। 3 দিন আগে আবার পুলিশের সহায়তায়, সেখানে পুলিশ ছিল, কিছু তরুণ সেখানে গিয়ে চাঁদাবাজি করেছে, সে এখন বাড়িতে থাকতে পারছে না। যখন আলোচনা হচ্ছে, যখন বলা হচ্ছে, ধরুন জাতীয়তাবাদী দল এখানে এই মুহূর্তে প্রধান রাজনৈতিক দল, তার নেতারা একাধিকবার প্রকাশ্যে বলেছে এরকম ঘটনায় যখনই তাদের কর্মীরা এর মধ্যে
লিপ্ত হবে তাদেরকে থানায় সোপর্দ করবার কথা বলেছে। কিন্তু থানার পুলিশ নিজেই যখন তাদের পাশে বসে এই ধরনের অবিচার লুটপাটের মধ্যে অবস্থান নেয়, সেখানে সরকারের নিয়ন্ত্রণ, দক্ষতা এবং তাদের অঙ্গীকারের ব্যাপারে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এই কথাগুলি এই আলোচনায় আমি বলছি এই কারণে যে একটা কমিশনের রিপোর্ট যতই ভালো হোক না কেন, সেটা বাস্তবায়ন করবার আসলে কমিটমেন্ট তার কতটুকু, আসলে তার যোগ্যতা কতটুকু। যেমন ধরুন এখানে কতগুলো আইন সংস্কারের কথা বলা হয়েছে, তো আইন সংস্কারের জন্য এই কমিশন রিপোর্ট ছাড়াও সাইবার অ্যাক্টের মধ্যে কে কে ঝামেলা আছে, তথ্য মন্ত্রণালয়ের দলিলের মধ্যে তার ব্যাপারে সম্পাদক পরিষদ, বিভিন্ন সাংবাদিক ইউনিয়ন বিভিন্ন সময় বিভিন্নবারে বলে আসছে। এটা হয়তো ওনাদের কমিশন রিপোর্ট তৈরি করবার ক্ষেত্রে একটা কাজে লেগেছে, কিন্তু সেগুলো তো প্রস্তুত আছে, তো সেগুলো তো একটাও কোনো পরিবর্তন হয় নাই। ওইখানে যেসব পরিবর্তনের কথা অন্যরা অ্যাড্রেস করা হচ্ছে না, অন্যরা যেটা আপনার প্রস্তাবনা করেছেন, সেগুলো এই কমিশনের আগে এই কমিশন একটা কম্প্রিহেনসিভ একটা প্রস্তাবনা তুলে ধরেছেন, কিন্তু যেগুলো শনাক্ত করা আছে তার ব্যাপারে কোনো রকমের পরিবর্তন আমরা সাধিত হইতে দেখিনি। সামাজিকভাবে যে সমস্ত অনাচার বিচার চলছিল, কোনোটায় মাত্রা কমেছে, হ্যাঁ, কিন্তু অব্যাহত আছে। আমরা তো মুখে তাদের কথা বলা ছাড়া কোনো কার্যকর ব্যবস্থা নিতে দেখছি না। ফলে আপনার প্রথম প্রশ্নের উত্তরে আমি বলতে চাই যে উনি কতটা আশাবাদী, উনি একটু দূরে থাকে, দেশের বাইরে, তো সে কারণে আশাবাদ ব্যক্ত করা তার পক্ষে সহজ। আমরা যারা, আমি কিন্তু এই সময়টা পুরোটা সময় বেশি ছিল, আমি বলছি না সেটা তো এখনকার, আমি বলছি যে একটা সমাজে যখন দীর্ঘদিন অন্য সমাজে থাকে তার কতগুলো নীতি নৈতিকতা সংস্কৃতিতে অভ্যস্ত হয়ে পড়ে, আমি সে কথা বলছি। সেই দিক থেকে একটা কমিশন তৈরি হয়েছে, ব্রিটিশ গভর্নমেন্টের কাছে একটা কমিশন রিপোর্ট দিলে 48 ঘন্টার মধ্যে আবার একটা বিশেষ সামাপ করার দিলে তারপরে কতদিন হয়েছে সেটা অবশ্য উনি বলেননি, নিশ্চয়ই কয়েক সপ্তাহ হয়ে গেছে, এক মাসেরও বেশি সময় হয়ে গেছে। কিন্তু কখন মানুষ একটা সামারি চায় যেটা দ্রুততর সময় করা যায়, এক মাসের মধ্যে ন্যূনতম কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করি নাই। মিস্টার আহমেদ, ফলে আমি জাস্ট এই কথাটাই বলে শেষ করি কন্টেন্টে যাওয়ার আগে, যে আমরা খুব আশাবাদী হতে পারছি না। এ কারণে যে কারণটা আমার অনুমানটা বলে রাখি, ডক্টর ইউনূসের সরকারের মধ্যে যারা মন্ত্রী হয়েছেন তাদের বিপুল অধিকাংশ অল্প কিছু থাকতেই পারে ব্যতিক্রম, তারা জুলাই গণঅভ্যুত্থানের মর্ম বুঝতে অথবা আত্মস্থ করতে অক্ষম। সেটা তাদের রাজনৈতিক মননের সীমাবদ্ধতার কারণে হোক অথবা অনভিজ্ঞতার কারণে হোক, এদের অধিকাংশই রাস্তায় ছিলেন না। কেউ কেউ বারান্দা থেকে দাঁড়িয়ে দেখেছেন। মৃত্যুগুলি তাদের চোখের কাছে, তাদের কাছে একটা সংখ্যা মাত্র, কারণ তারা ওই ভেতর দিয়ে যাননি। ফলে তার এই আলস্য অথবা আপনার এই যে ডেলি এগুলি করছেন, এই সংস্কার কমিশনের রিপোর্টগুলি শুধু ওনারটা না, আরও যেগুলি হয়েছে এটা বাস্তবায়ন করবার জন্যে যদি এই সরকারের অধীনে বাস্তবায়ন করতে হয়, তার ক্যাবিনেটের একটা বিরাট অংশকে বাদ দিয়ে দিতে হবে। কোনো সেক্টরে কোনো রকমের বিশেষ সংস্কার আমরা চোখে দেখছি না। বলে এই সংস্কার করার জন্য যদি সরকার হয়, তার মধ্যে সংস্কারের প্রতি কোনো ভিজিবল উদ্যোগ না থাকে, তাদেরকে বাদ দেওয়ার পরে আমরা আলাপ করতে পারি যে এটা কদ্দূর এগোবে।